ভাবো, তুমি ছোট্ট একটা মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছো। খুবই সাধারণ সফর, মাত্র কয়েক ঘন্টা। কিন্তু সেই ট্রেনে হঠাৎ করে হয়ে উঠল যেন একটা মৃত্যুপ্রাণ। চারপাশে মানুষ আছে, কিন্তু কেউ কাউকে বাঁচাচ্ছে না। একজন আরেকজনকে কামড়ালে কয়েক সেকেন্ডের মধ্যে সে পরিণত হচ্ছে একদম রক্ত পিশাচ দানবে। ট্রেন থামার উপায় নেই, নামার কোনো জায়গা নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, বাইরে শুধু মৃত্যু নয়, ট্রেনের ভেতরেও রয়েছে এমন কিছু মানুষ যারা বিপদের সময় দানবের থেকেও ভয়ঙ্কর। আজকে আমি তোমাদের সাথে যেই সিনেমার গল্পটা এক্সপ্লেনেশন করছি, সেটা কোনো জম্বির মুভি না, সেটা একটা বাবার গল্প। সে তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে। তার গল্প একটা সেলফিশ মানুষের থেকে একটা সেলফলেস মানুষে পরিণত হওয়ার গল্প। আর এই সিনেমাটা শেষ পর্যন্ত অনেক মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এই ট্রেনে কিছু পরিচিত মানুষ আছে যারা বেঁচে থাকার জন্য সব রকমের মরিয়া লড়াই করছে, কিন্তু শেষে সবার মনে একটা প্রশ্ন থাকবে, এখানে যারা বেঁচে থাকলো তারা কি সত্যিকারের আদৌ বেঁচে থাকতে পারলো? তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের এই গল্পের এক্সপিরিয়েন্স শুরু করি। গল্পের শুরুতেই আমরা সউক নামে একজন লোককে দেখি, যে খুবই সাধারণ একজন ফান্ড ম্যানেজার। কিন্তু সে এতটাই ব্যস্ত, তার কাছে আর কোনো কিছু সময় নেই। সে একজন বাবা যে তার মেয়েকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার মেয়েকে সে খুব একটা সময় দেয় না। মেয়ের নাম সুয়ান। সে খুবই একটা ইনোসেন্ট সাধারণ মেয়ে। তার জীবনে বিশাল কিছু চাওয়া পাওয়া নেই। তার শুধু একটাই চাওয়া, তার বাবা যেন তাকে ভালোবাসে, তার বাবা যেন তাকে একটু সময় দেয়। তার কোনো দামি জিনিস চায় না। আসলে দেখতে গেলে বড় বড় ফ্যামিলিতে এরকমভাবেই বাচ্চারা ভোগে। তাদের মা বাবা তাদেরকে ভালোবাসার থেকে দামি গিফট দিতে বেশি পছন্দ করে, আর বাচ্চারা চায় তারা মা বাবার সাথে একটু সময় কাটাতে। সুয়ানও ঠিক সেই রকমই। সে চেয়েছিল বুসান যাবে তার মায়ের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করতে, কিন্তু তার বাবা প্রথমে কিছুতেই রাজি হয় না। শেষমেশ মেয়ের জন্মদিন বলে কোনো কথা ফেলতে পারে না, তাই তারা রওনা দেয় বুসান যাওয়ার জন্য। এই ট্রেনে আমাদের আরও কয়েকটা চরিত্রের সাথে পরিচয় করে দেওয়া হয়। চরিত্রের মধ্যে প্রথমেই রয়েছে সং হাও। সে খুবই একজন স্ট্রং মানুষ। তাকে দেখে বেশ অনেক স্ট্রং মনে হয়। আসলে সে তার প্রেগনেন্ট ওয়াইফের সাথে ট্রাভেল করছে, তাই সে তার ওয়াইফকে প্রোটেক্ট করতে চাইছে। আর রয়েছে একটা বেসবল টিমের কয়েকজন ছেলেমেয়ে, আর তাদের মধ্যে একজন কিউট কাপিল আছে। আর রয়েছে একজন স্বার্থপর বিজনেসম্যান। সে নিজের জন্য অন্য কারোর জীবন নষ্ট করতে দুবারও ভাববে না। সব কিছু শুরুতে একদমই নর্মাল ছিল। কেউ বসে বসে ফোন দেখছে, কেউ বা ঘুমোচ্ছে, কেউ বা গল্প করছে, কেউ বা জানলার দিকে তাকিয়ে বাইরে বসে আছে। কিন্তু কিছুক্ষণ পরেই এই নর্মালের ভেতরে আসে একটা ঝড়। হঠাৎ করেই একটি মেয়ে ছুটে এসে ট্রেনে ওঠে, আর ট্রেনের ভেতরে উঠতেই ট্রেনটি ছেড়ে দেয়। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল মেয়েটি যথেষ্ট অসুস্থ। মেয়েটি ছুটে গিয়ে নিজেকে বাথরুমে লক করে দেয়, আর ট্রেনটি ছেড়ে দেয়। ট্রেন যাত্রা শুরু করেছে। কিছুক্ষণ পরে ওয়ান উঠে বাথরুমে যায়, কিন্তু দেখতে পায় নিজের কম্পার্টমেন্টের বাথরুমটা বন্ধ আছে। তাই সে বাধ্য হয়ে অন্য কম্পার্টমেন্টের বাথরুম ইউজ করতে যায়। আর সেই সময় তার বাবা ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে পাশে বসে নেই। সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে খুঁজতে যায়। আর অন্যদিকে দেখানো হয় একজন টিটির সাথে একজন ট্রেনেরই লোক কথা বলছে, আর বলছে, কে জানে এই কম্পার্টমেন্টের বাথরুমে কে উঠে বসে আছে, তখন থেকে ডাকছি কিছুতেই দরজা খুলছে না। শেষমেশ কয়েকজন ট্রেনের লোকেরা মিলে দরজা খোলে, আর দেখে একজন পাগল মতো লোক ট্রেনের ওই বাথরুমে বসে আছে। দরজা খুলতেই সে বলে ট্রেনের ভেতর কেউ আর বাঁচবে না, সবাই এক্ষুনি মারা যাবে। সেই সময় বাকি লোকেরা তাকে বার করে আনে। আর অন্যদিকে দেখানো হয় যেই মেয়েটি এতক্ষণ বাথরুমে বসেছিল সেই মেয়েটি এখন বাথরুম থেকে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে সে একটি ট্রেনের কম্পার্টমেন্টে হাঁটতে শুরু করে। তাকে দেখে বোঝাচ্ছে সে আর মানুষ নেই, সে যেন জম্বিতে পরিণত হয়েছে। তাকে দেখে একটি মেয়ে পেছন থেকে তাকে ডেকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, তার কি কোনো প্রবলেম হয়েছে? মেয়েটি সঙ্গে সঙ্গে তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, আর ঘাড়ে ঝাঁপিয়ে তাকে কামড়ে দেয়। মেয়েটি তৎক্ষণাৎ চোখের সামনে জম্বিতে পরিণত হয়ে যায়। এই জিনিসটা সবও লক্ষ্য করেছিল তার মেয়েকে খুঁজতে খুঁজতে। সে ছুটে ছুটে তার মেয়েকে খুঁজতে যায়, আর মেয়েকে অন্য একটি কম্পার্টমেন্টের বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখে। কম্পার্টমেন্টের এই অবস্থা দেখে একেবারে হুলুস থুলুস পড়ে যায়। সেও এসে মেয়েকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয়, আর সে তার কম্পার্টমেন্টের দিকে দৌড়তে থাকে। কিন্তু দৌড়তে দৌড়তে তার সামনে একটি জম্বি চলে আসে। সে জম্বিকে যা হোক করে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু আরেকটু দূর এগোতে
তার সামনে আরেকজন জম্বি আসে। আমাদের সংওয়াকে দেখানো হয়, সে একটি বাথরুমের সামনে ওয়েট করছে তার ওয়াইফের জন্য। আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট, আর তাকে তাই বারবার বাথরুম যেতে হয়। সে বাথরুম থেকে বেরিয়ে আসে আর লক্ষ্য করে তার সামনে একটি জম্বি রয়েছে। সংও সঙ্গে সঙ্গে তার ওয়াইফকে পেছনে ঠেলে দেয় তাকে কম্পার্টমেন্টে চলে যেতে। সেই সুযোগে সদ্ব্যবহার করেই সংও তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। সে কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। দরজাটি বন্ধ করে দিলে সেই প্রেগনেন্ট ওয়াইফ আর তার হাজব্যান্ড সংও ভেতরে ঢুকতে পারে না, তারা দুজন বাইরে দাঁড়িয়ে থাকে। মেয়েটি তখন চিৎকার করে। বাচ্চা মেয়েটি তখন বলে, বাবা তুমি কি করে এরকম স্বার্থপরের মতো করতে পারো? মেয়ের চিৎকার শুনে সে আর থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে দরজাটি খুলে দেয়। প্রেগনেন্ট ওয়াইফ আর হাজব্যান্ড দুজনে কম্পার্টমেন্টের ভেতরে উঠে আসে। তবুও ট্রেনের বাকি জম্বিরা সেই সময় যেরকম অ্যাক্ট করতে থাকে, তারা পারলে এই দরজা যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে, কারণ এটা একটা কাঁচের দরজা। এটা নিয়ে ট্রেনের বাকি লোকেরা একটু ভয় পেয়ে যায়। সেই সময় একজন লোক বলে, আমরা যদি এই দরজাটা ঢেকে দিই, মানে জম্বিরা যদি আমাদেরকে দেখতে না পায়, তাহলে হয়তো তারা এতটা ফিউরিয়াস হবে না। সঙ্গে সঙ্গে সংও স্ত্রী সেই কম্পার্টমেন্টে পড়ে থাকা পেপার দিয়ে পুরো জানলাটা ঢেকে দেয়, যাতে জম্বিরা তাদের দেখতে পায় না। এবার তুমি হয়তো ভাবছো, এবার তো তাহলে এরা সেফ, তাহলে আর কি, আর তো কোনো নিশ্চয়ই সমস্যা হবে না, জম্বির এক সাইডে আর সাধারণ মানুষরা অন্য সাইডে। কিন্তু না, এখান থেকে স্টোরিটা চেঞ্জ হয়ে যায়। এই সময় তারা সেই কম্পার্টমেন্টে লাগানো টিভিতেই দেখতে পায়, খবরে দেখাচ্ছে শহর জুড়ে বা গোটা দেশ জুড়ে জম্বিরা ছড়িয়ে পড়ছে। ইনফ্যাক্ট সরকার লকডাউন ঘোষণা করেছে, এমনকি সরকার সিদ্ধান্তও নিয়েছে যে সমস্ত জায়গাতে জম্বিদের পরিমাণ প্রচুর বেড়ে গেছে সে সমস্ত জায়গাগুলোতে আগুন লাগিয়ে দেওয়া। ট্রেনের ভেতরে থাকা মানুষজন সবাই খুব ভয় পেয়ে যায়, তারা খুঁজে পায় না তারা কি করবে। সেই সময় সংঘর মায়ের ফোনটা আসে। সংঘর মা ফোন করে জিজ্ঞাসা করে তারা কত দূর পৌঁছেছে, তাদের আরও কতক্ষণ লাগবে। সংঘ কিছু একটা বলতে চায়, সেই সময় সে শুনতে পায় পেছন থেকে একটা শব্দ আসছে, মানে তার ফোন থেকে। সে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। একটা চিৎকার শুনে সে বুঝে যায়, কিন্তু সে আর কোনো কথাই খুঁজে পায় না কি করবে। সেই সময় ট্রেনে একটা অ্যানাউন্সমেন্ট হয়। ট্রেনের ড্রাইভার অ্যানাউন্স করে, আমরা এই পরের স্টপেজগুলোতে আর থামবো না, আমরা থাকবো একেবারে 2-3টে স্টপেজ পেরিয়ে একটা জায়গাতে, সেখানে মিলিটারি ক্যাম্প আসছে, তাদেরকে উদ্ধার করতে নিয়ে যাবে বলে। ট্রেনের ভেতরে থাকা প্রত্যেকটা মানুষ যতগুলো স্টেশন পার হতে থাকে তারা দেখতে পায় বাস্তবে অবস্থাটা ঠিক কীরকম। একে অপরকে কামড়াচ্ছে আর গোটা শহর জুড়ে যেন জম্বি ঘুরে বেড়াচ্ছে। তারা খুঁজে পায় না কি করবে। দেখতে দেখতে একটি স্টপেজ এসে পৌঁছায়, যেখানে তারা নামবে। ড্রাইভার জানায় সে এখন যাবে আর এখানে সবাইকে নেমে যেতে হবে, সে গিয়ে অন্য একটি সেফ ট্রেন খুঁজে আনবে। তারা একদম চেষ্টা করছে বুসান যাওয়ার জন্য। সময় সঙ্গ তার মেয়েকে নিয়ে সেই ট্রেন থেকে নেমে পড়ে। আসলে সে গোপনে একটি লোককে ফোন করেছিল, সে তাকে বলেছিল সে তার মেয়েকে নিয়ে ট্রাভেল করছে আর সে তার মেয়েকে এখান থেকে বার করে নিয়ে যেতে চায়। সেই লোকটি জানিয়েছিল ট্রেন থেকে নামলে তাদের সবাইকে কোয়ারেন্টাইন করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গ তাকে বলে সে যেন তার গোপন লোক পাঠায় স্টেশনের অন্য কোনো জায়গাতে, সেখান থেকে সে তার মেয়েকে নিয়ে বেরিয়ে আসবে আর বেরিয়ে এসে তার সাথে চলে যাবে, কারণ সে কোনো কোয়ারেন্টাইনে থাকতে পারবে না, তার কাছে এত সময় নেই। থামতে সঙ্গ তার মেয়েকে নিয়ে সেখান থেকে নেমে পড়ে। মেয়ে জিজ্ঞাসা করে, বাবা সবাই যেদিকে যাচ্ছে আমরা কেন অন্যদিকে যাচ্ছি? সঙ্গ বলে, আমাদের সবার সাথে কাজ নেই, আমাদের অন্যদিকেই কাজ আছে। এই বলে সে তার মেয়েকে নিয়ে যায় আর বলে এপাশের রাস্তাটা বেশি সেফ। তার মেয়ে তখন বলে তাহলে আমরা সবাইকে ডেকে আনি। সেই সময় সঙ্গ তার মেয়েকে টানতে টানতে নিয়ে আসে, বলে না এখানে সবার ব্যবস্থা নেই, শুধু তোমার আর আমার ব্যবস্থা আছে। তার মেয়ে বলে, বাবা তুমি কি করে এরকম স্বার্থপরের মতো কাজ করতে পারো? সঙ্গ তবুও কোনো কথা বলে না, সে সেই লোকটির দিকে এগিয়ে যায়। দেখে একজন মেয়েটাই লোক একটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ভেবেছিল এই লোকটিকে হয়তো সেই লোকটিই পাঠিয়েছে, তাকে সে ফোন করেছিল। কিন্তু সেই সেনা কিছুটা আগে আসতেই দেখা যায় তার উপরে সঙ্গে সঙ্গে আরেকজন জম্বি অ্যাটাক করে। সেই দেখে সংহু পেছিয়ে চলে আসে তার মেয়ের দিকে। অন্যদিকে দেখানো হয় সাধারণ লোকেরা যেই দিকে গিয়েছিল সেই জায়গাটায় থাকা সমস্ত আর্মিরাই জম্বিতে পরিণত হয়েছে। তারা সাধারণ মানুষের দিকে তেড়ে আসতে থাকে আর তারা বাঁচার জন্য দিক বিদিকে ছড়িয়ে পড়ে। আসলে এই পুরো স্টেশন পুরো শহর জুড়ে জম্বিতে পরিণত হয়েছে, শুধু এই ট্রেনে থাকা কয়েকটা মানুষের সেফ আছে,
বাকি সবাই প্রায় জম্বি। সমস্ত লোকেরা আর কোনো সুযোগ না পেয়ে আবার তারা তাদের ট্রেনে ফিরে আসার চেষ্টা করে। সুয়ানের দিকে একজন জম্বি তেড়ে আসে, আর সং ও মানে সেই প্রেগনেন্ট ওয়াইফের হাজবেন্ডটি বাচ্চাটিকে প্রোটেক্ট করে আর সঙ্গে সঙ্গে তার ওয়াইফের হাত ধরে পাঠিয়ে দেয়, বলে তোমরা ছুটে গিয়ে ট্রেনে ওঠো, আমরা পেছনে আসছি। আমাদেরকে দেখানো হয় তারা সবাই ট্রেনে ফিরে আসতে পেরেছে, কিন্তু সংউ আর সংওয়ান আর একজন বেসবল প্লেয়ার ইয়ং গুয়ান এরা তিনজন আটকে পড়েছে। তারা ওই ট্রেনে আসার চেষ্টা করে, কিন্তু সে যে স্বার্থপর বিজনেসম্যান ইয়ংসুক আদেশ দেয় এই ট্রেনটাকে যেন এক্ষুনি ছাড়া হয়। সে সেই ট্রেনের পাইলটের উপর জোর করে, আর পাইলট বাধ্য হয় ট্রেন ছাড়ার অ্যানাউন্সমেন্ট করতে। ট্রেনটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, আর আমাদেরকে দেখানো হয় তারা তিনজনে অনেক কষ্টে ট্রেনে উঠেছে, তবে তারা অন্য একটি কম্পার্টমেন্টে উঠেছে, 15 নম্বর কম্পার্টমেন্টে, যা এদের থেকে অনেকটা দূরে। এদেরকে এখন পেরিয়ে আসতে হবে মাঝখানে অনেক কয়টা কম্পার্টমেন্ট, আর এই কম্পার্টমেন্টগুলোতে রয়েছে জম্বি। তারা তিনজনের সিদ্ধান্ত নিয়েছে এখন তারা সেই কম্পার্টমেন্টে যাবে যে কম্পার্টমেন্টে তাদের মেয়ে, তাদের ওয়াইফ আর তাদের গার্লফ্রেন্ড রয়েছে। পর তারা তিনজনে প্ল্যান করে, প্রথমে থাকবে সংওয়ান, তারপরে থাকবে সংউ, আর সবার শেষে থাকবে ইয়ংগিক, মানে সে বেসবল প্লেয়ার, সে হাতে একটা বেসবলের স্টিক দিয়ে থাকবে। তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করে আর একটার পর একটা কম্পার্টমেন্ট পেরোনোর চেষ্টা করে। সত্যি বলছি এইখানে সিনগুলো ছিল দুর্দান্ত। এই প্ল্যানিংয়ে প্রথম কম্পার্টমেন্ট তো পাশ করে যায়, কিন্তু তারপরে আসে সেকেন্ড কম্পার্টমেন্ট, আর সেকেন্ড কম্পার্টমেন্টে আসে ইয়ংগিয়ক থমকে যায়, কারণ এখানে রয়েছে তার সমস্ত বন্ধু। সে বুঝতে পেরেছে শুধু সে আর তার গার্লফ্রেন্ড বাদ দিয়ে সবাই জম্বিতে পরিণত হয়েছে। সে চেষ্টা করেও তার বন্ধুদেরকে মারতে পারে না। সেই সময় তারা দুজনের পক্ষেও এতজনকে সামলানো সম্ভব হচ্ছিল না। ভাগ্যক্রমে সেই সময় ট্রেনটি একটি টানেলের ভিতর দিয়ে যায়, আর লক্ষ্য করি অন্ধকার হতেই জম্বিরা একেবারে চুপ করে দাঁড়িয়ে গেছে। তারা তিনজনে এই অন্ধকারের ফায়দা উঠে আস্তে আস্তে পার করে যায়, তারপরে গিয়ে তিনজনে মিলে বাথরুমে লুকিয়ে পড়ে। এরপরে তারা অপেক্ষা করতে থাকে আবার কখন টানেল আসবে। তারা ঠিক করেছে এখন টানেলে ব্যবহার করে বা কোনো শব্দ করে একমাত্র জম্বিদেরকে সাধারণ মানুষের থেকে দূরে করা যাবে। এইভাবেই তারা বাকি কম্পার্টমেন্টগুলো পার করবে। সময় সিওউক সংগুর ফোনটা নিয়ে নেয়, আর তার ফোন থেকে ফোনটি করে অন্য কম্পার্টমেন্টে ছুড়ে দেয়। অন্য কম্পার্টমেন্টে জম্বিরা শব্দ পেয়ে সেই দিকে ছুটে যায়, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে তারা কম্পার্টমেন্ট চলে আসে। কিন্তু এইখানে যতজন ছিল তারা সবাই বলে এটা অসম্ভব, এতগুলো কম্পার্টমেন্ট যেখানে জম্বিরা রয়েছে, প্রত্যেককে জম্বিদের কাছ থেকে পেরিয়ে কিছুতেই সুস্থভাবে এখানে পৌঁছাতে পারবে না। নিশ্চয়ই তাদের প্রত্যেকেরই জম্বি অ্যাটাক করেছে, আর তারা আর কিছুতেই বেঁচে থাকবে না। তারা ঠিক করে ওদের ওই তিনজনকে কিছুতেই ঢুকতে দেবে না। কিন্তু সেই গার্লফ্রেন্ড আর বাচ্চা মেয়েটি আর প্রেগনেন্ট ওয়াইফ তাদের কাছে রিকোয়েস্ট করতে থাকে, বলে তারা সুস্থভাবেই আসছে, তারা ফোন করেছে, প্লিজ আপনি দরজাটা খুলে দিন। কিন্তু কম্পার্টমেন্টে থাকা বাকি লোকেরা কিছুতেই রাজি হয় না। এরপরে কম্পার্টমেন্টের বাকি লোকেরা ঠিক করে তাদেরকে আর কিছুতেই ঢুকতে দেবে না। এই কারণে তারা সমস্ত দরজাগুলোকে বেশ চারপাশ থেকে বন্ধ করে দেয়। এরা চেষ্টা করেও সেগুলোকে খুলতে পারে না। অন্যদিক থেকে সংউদের টিম পৌঁছে গেছে, কিন্তু দরজা খোলা না পেয়ে তারা একেবারে জম্বিদের মুখোমুখি পড়ে যায়। অনেক কষ্টে তারা দুজনে দরজা ভেঙে ঢুকে যায়। দরজাটি ঠেলে ধরেছিল সংউ, সে চেষ্টা করছিল বাকিদেরকে ভেতরে ঢুকানোর। ইয়ংসুক আর বাকি বাচ্চা ছেলেটি ভেতরে ঢুকে আসে, কিন্তু জম্বিদের একজন তার হাতে কামড়ে দেয়। সে তখন ইয়ংসুককে রিকোয়েস্ট করে আমার ওয়াইফকে দেখে রাখবে, আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে তো। এই বলে সে জম্বিদেরকে নিজেদের ভিতরে সঁপে দেয়, আর সে তাদেরকে বলে তোমরা দরজা ভেঙে ঢুকে যাও ভেতরে, আর এখান থেকে চলে যাও, আমি চেষ্টা করছি এদেরকে যতক্ষণ আটকে রাখতে পারি। এই জায়গাটা সত্যি খুব ইমোশনাল ছিল। তারা ঢুকে আসে, আর সংউ তার ওয়াইফকে সেখান থেকে নিয়ে চলে যায়, মানে ইয়ংসুকের ওয়াইফকে। আর এই জম্বিরা সেই কম্পার্টমেন্টের দিকে ছুটে আসে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় থাকে না, তাই তারা অন্য কম্পার্টমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। সময় দর্শক হিসেবে হয়তো তুমি ভাবতেই পারো ফাইনালি আমরা একজন ভালো ক্যারেক্টারকে হারিয়েছি ঠিকই, বাকি কিন্তু সবাই বেঁচে গেছে। কিন্তু ভাই রিয়েলিটি পুরোটাই আলাদা। এখনও তো সিনেমার মেন প্লট আসা অনেক বাকি। ভেতরে যাত্রী যারা বেঁচে ছিল তারা এখন নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। তারা বলে না, এরা কিছুতেই ঠিকভাবে বেঁচে আসতে পারবে না, নিশ্চয়ই এদের মধ্যে একজন জম্বি তো হয়েইছে, এদের গোটা গায়ে দেখতে পাচ্ছ না রক্ত লেগে আছে। তারা বলে না, এগুলো অন্যদের রক্ত, আমরা বলছি তো আমাদের কাউকে জম্বি কামড়ায়নি।
কিন্তু এরা কেউ ওদের কথা বিশ্বাসই করতে চায় না। শেষমেশ লোকেরা লেগে গিয়ে সংউ, সুআন আর সং ওদের যে দলটা ছিল ওদের ওই কয়েকজনকে অন্য একটা কম্পার্টমেন্টে পাঠিয়ে দেয়, আর তারা বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয় যাতে তারা কিছুতেই এই কম্পার্টমেন্টে না ঢুকতে পারে। ভাবতে পারছো মানুষের মানসিকতাটা ঠিক কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে? যারা এত কষ্ট করে জম্বিদের হাত থেকে বেঁচে এলো তারা তাদেরকে ঠেলে দিচ্ছে অন্য একটা কম্পার্টমেন্টে জম্বিদের মুখে পড়ার জন্য। এই সময় আমাদেরকে একটি বয়স্ক মহিলাকে দেখানো হয় সে তার বোনের সাথে ট্রাভেল করছিল, কিন্তু বর্তমানে তার বোন জম্বিতে পরিণত হয়েছে আর সে সামনেই দাঁড়িয়ে আছে। কাঁচের এপাশে আর ওপাশে দুই বোন দাঁড়িয়ে আছে। সেই মহিলাটি আর কিছুতেই নিজেকে সামলাতে পারে না, সে ঠেলে গিয়ে দরজাটি খুলে দেয়। তাতে ওই কম্পার্টমেন্টে থাকা প্রত্যেকেই জম্বিতে পরিণত হয়ে যায়। ওই কম্পার্টমেন্টে ঢুকে আসে সমস্ত জম্বি। এই সময় সংও আস্তে আস্তে পাইলটের কম্পার্টমেন্টে যায় আর দেখতে পায় এই ট্রেনের পাইলট তো জম্বিতে পরিণত হয়েছে। তাই সে বাঁচার জন্য ওদের কয়েকজনকে নিয়ে অন্য একটি স্টপেজে নেমে যায়। শেষমেশ ট্রেন এসে পৌঁছায় পোষানের কাছাকাছি একটি স্টেশনে। বেঁচে আছে আর মাত্র হাতে গোনা কয়েকজন। ক্লান্ত শরীর, ভাঙা মন আর বাঁচার ইচ্ছে নিয়ে এই কয়েকজনই ট্রেন থেকে নেমে আসে। তারা ঠিক করে এখন তারা অন্য একটি ট্রেনে গিয়ে উঠবে, কিন্তু দরজা খুলে অন্য একটি ট্রেনে উঠতে দেখতে পায় সেই ট্রেনে বসে আছে সেই সেলফিশ বিজনেসম্যান। সেও এখন আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়েছে। আমাদের মনে আছে তো সেই বেসবল প্লেয়ার ইয়ংকক? আমরা দেখি তার গার্লফ্রেন্ডকেও একজন জম্বি কামড়ে দিয়েছে আর সে এখন জম্বিতে পরিণত হয়েছে। ছেলেটি নিজের চোখের সামনে গার্লফ্রেন্ডকে এইভাবে দেখতে আর পারে না, তাই সে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে আর তার গার্লফ্রেন্ড তাকে কামড়ে দিলে সেও জম্বিতে পরিণত হয়ে যায়। আর দেখি আর মাত্র কয়েকজন বেঁচে আছে সংও, তার মেয়ে সুয়ান আর সেই প্রেগনেন্ট ওয়াইফ। সিনেমার এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি শ্রবণ এখন অনেকটা চেঞ্জ হয়েছে। যেই বাবা মেয়েকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তার ভালোবাসা প্রকাশ করতো না, এখন সেই বাবাই তার মেয়ের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়। তাই সে তার মেয়েকে আর সেই প্রেগনেন্ট ওয়াইফকে একটি গাড়িতে তোলে আর দেখতে পাই সেই ট্রেনের ইঞ্জিন কম্পার্টমেন্টে বসে আছে সেই স্বার্থপর বিজনেসম্যান যে পরিণত হয়েছে জম্বিতে। আর সে তখন তাদের দুজনকে বাঁচাতে যায়, কিন্তু ট্রেনটি তখন অলরেডি ছেড়ে দিয়েছে। তারা এই অবস্থায় ট্রেন থেকে ঝাঁপ দিতে পারবে না, তাই সে তার মেয়ে আর প্রেগনেন্ট ওয়াইফকে একটি কম্পার্টমেন্টে বন্ধ করে রাখে আর নিজে এগিয়ে আছে সেই লোকটির দিকে। সেই লোকটি তখন সওয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে, সওয়নকে কামড়ে দেয়। সওয়ন সেই লোকটিকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। এইখানে সিনটা অসাধারণ ছিল। সওয়ন তখন মনে করতে থাকে, সে ভাবতে থাকে তার মেয়েকে নিয়ে স্মৃতি, তার মেয়ে জন্মানোর সে অসাধারণ স্মৃতিগুলো। তার মনে হয় সে শুধু একজন ব্যস্ত কর্পোরেট মানুষ না, সে একজন বাবা, সে সমস্ত কিছু করতে পারবে। তাই সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই মাত্র দুজন ক্যারেক্টার বেঁচে আছে, সুওন আর সেই প্রেগনেন্ট মহিলাটি, আর বাকি সবাই পরিণত হয়েছে জম্বিতে। তারা দুজন ধীরে ধীরে বুসান পৌঁছায় আর বুসানে যেতেই তাদের দিকে আর্মিরা বন্দুক তাক করে। তারা হাত উপর করে সেই দিকে এগিয়ে আসে। এখন তাদের চোখে রয়েছে অক্লান্ত দুঃখ, নিজের ভালোবাসার মানুষগুলোকে চোখের সামনে হারানোর দুঃখ, আর সমস্ত পরিস্থিতিতে শুধু নিজে বেঁচে থাকার দুঃখ। যেই ট্রেন যাত্রা শুরু করেছিল এক ট্রেন ভর্তি লোককে নিয়ে, সেই ট্রেন থেকে বাঁচতে পারলো মাত্র দুজন ক্যারেক্টার। তো বন্ধুরা, আজকে এই গল্পের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করছি আবার দেখা হবে নতুন গল্পতে।